নমস্কার, অবুঝ বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত। গত ৩রা এপ্রিল সুপ্রিম কোর্ট এক রায় দিয়েছেন। অনেক দিন ধরেই এই ব্যাপারটা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল, কিন্তু ৩ তারিখ সকালবেলা এই রায়টা যখন বেরোলো তখন প্রায় ২৬,০০০ মানুষের একটা দীর্ঘশ্বাস, একটা আর্তনাদ পশ্চিমবাংলায় যেন গুমড়ে উঠল। এ ধরনের কিছু যে হতে চলেছে তা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আজকে আমরা আলোচনা করব ২০১৬ সালের টেট পরীক্ষা এবং তারপরে ২০২৫ সালের ৩রা এপ্রিল সুপ্রিম কোর্টের যে রায়, এই বিষয়ের ওপরে। দেখুন, এই ঘটনা নিয়ে বিস্তারিত বলার কিছু নেই। একটা বহু চর্চিত ঘটনা। মানুষ এই বিষয়ে অনেক রকম ডিবেট শুনেছেন। প্রায় প্রত্যেকটা টিভিতে সন্ধেবেলা এ নিয়ে অনেক রকম ডিবেট হয়েছে। বড় বড় আইনজ্ঞরা, বিভিন্ন সুপ্রতিষ্ঠিত মানুষরা, এবং সবচেয়ে বড় কথা যে যারা এই রায়ের ফলে ক্ষতিগ্রস্ত হলেন তাদের পক্ষ থেকেও বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে এ বিষয়ে তাদের মতামত দিয়েছেন। আমি তাই বিস্তারিত এই সমস্ত ব্যাপারের খুঁটিনাটিতে যাব না। আমি আমার স্বাভাবিক বুদ্ধিতে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে সম্মান। আমরা সবাই জানি যে মানুষের সবচেয়ে মূল চাহিদা সেটা অবশ্যই খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। এছাড়াও শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, এসব বিভিন্ন ধরনের মানুষের চাহিদা আছে। কিন্তু একজন মানুষের এটাই সব না। এগুলো একদিকে থাকলেও আর একদিকে থাকে সম্মান, তার আত্মমর্যাদা বোধ, তার সামাজিক অবস্থান, মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা এবং সবচেয়ে মর্যাদাকরভাবে বেঁচে থাকা। এই যে মর্যাদা, এই যে আত্মসম্মান, এটা কিন্তু একজন মানুষের কাছে ভীষণভাবে কাম্য। কেন রিপিটেশন করলাম কথাটা? এর অর্থ এইটাই যে সম্মানটা না চলে গেলে আর ফেরত আসে না। এবং কেউ যদি কোনো অন্যায় করেন, কেউ যদি কোনো অপরাধ করেন, কেউ যদি কোনো অপরাধমূলক ষড়যন্ত্র করেন, তাহলেও একটা জিনিসে খুব বেশি ভয় পান, সেটা হচ্ছে তাদের সম্মানটাকে বাঁচানোর চেষ্টা করেন। এবং সেই জন্যে দেখবেন এই রায়ের পরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি দেওয়া এই যে রায়, এরপরে বিভিন্ন রাজনৈতিক নেতা, বিভিন্ন ব্যক্তি, তারা সবাই এর দায়টা কে নেবে তাই নিয়ে ঠেলাঠেলি করছেন এবং সবাই নিজের আত্মসম্মান, নিজের মর্যাদা বাঁচানোর চেষ্টা করছেন। আসলে ব্যাপারটা খুব কঠিন। সত্যি কথা বলতে কি, যে এটা সবাই মেনে নিচ্ছেন যে প্রায় ২৬,০০০ মানুষ যারা একটি সরকারি চাকরি পেয়েছিলেন, যাদের চাকরি ৩রা এপ্রিলে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী চলে গেল, তাদের শুধু যে চাকরিটা গেল তা নয়, সেই সঙ্গে তাদের আত্মমর্যাদা, তাদের সম্মান, তাদের যে সামাজিক অবস্থান, এগুলো সব নড়বড়ে হয়ে গেল। আসলে তারা ছিলেন শিক্ষক অথবা শিক্ষাকর্মী। আমরাও স্কুলে পড়েছি এবং শিক্ষকদের একটা দেখেছি ভীষণভাবে তারা গর্বিত, তারা শিক্ষক, এই কথা ভেবে। আমি বহু শিক্ষককে দেখেছি যে শিক্ষকতাটা তারা মন প্রাণ ঢেলে করতেন। শুধুমাত্র পাঠ্য বইয়ের কথা তারা পড়াতেন তা নয়, একজন ছাত্র বা ছাত্রীকে মানুষ হওয়ার জন্যে, এই সমাজে যোগ্য আত্মসম্মানের সঙ্গে বাঁচার জন্যে তারা তাদের যে শিক্ষা সেটা দিত। কিন্তু যদি তাদের নিজেদের আত্মমর্যাদা আর শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও যদি তাদের আত্মমর্যাদাটা কেড়ে নেওয়া হয়, তাহলে কি হবে? এই রায় দেওয়ার পরে বিভিন্ন ব্যক্তি যারা প্রায় ২৬,০০০-এর দলে পড়েন, তাদের মতামত ৪ তারিখের খবরের কাগজে পড়ছিলাম। একজন শিক্ষিকা, মানে ৩ তারিখ সকাল অবধি যিনি শিক্ষিকা ছিলেন, তিনি বললেন যে আমি ইউনিভার্সিটি টপার, আমাকেও অযোগ্য বলে দিল। আর একজন বললেন আমি অঙ্ক শেখাতাম, কিন্তু আমার নিজের অঙ্কটাই ভুলভাল হয়ে গেল। দেখুন, আমি বিশ্বাস করি না যে যদি কারোর চাকরি চলে যায় তার জীবনটা শেষ হয়ে যায়। না, হয় না। সাময়িক কষ্ট হয়, কিন্তু মানুষ তার অন্য জীবিকা ঠিকই খুঁজে পায়। মানুষ তার লড়াইটা চালিয়ে যায়। আমাদের দেশে যতজন মানুষ সরকারি যে কর্মচারী হিসেবে গণ্য হন বা যারা সরকারি চাকরি করেন, তাদের চাইতে বহু গুণ বেশি মানুষ আছেন যারা বেসরকারি চাকরি করেন। এবং এই বেসরকারি চাকরি যারা করেন, তারা যারা সরকারি চাকরি করেন তাদের চেয়ে কম লেখাপড়া শিখেছেন বা কম পড়াশুনো শিখেছেন বা কম বোঝেন তা নয়, তারাও উচ্চ মেধার লোক। কিন্তু বেসরকারি চাকরিতে
এই চাকরি যাওয়াটা একটা সাধারণ ঘটনা। যে কোনো মুহূর্তে একটা টেলিফোনে চাকরি চলে যায়। বড় বড় চাকরি, বেসরকারি ক্ষেত্রে ম্যানেজারিয়াল পোস্টে আছেন, তাকে বলে দেওয়া হলো কাল থেকে আপনার আর আসার দরকার নেই, আপনার যা হিসেব আছে তা করে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু জীবনটা থেমে থাকে না, তিনি আবার আর একটা তার যোগ্যতা অনুযায়ী কাজ খুঁজে পান। তাই আমি আশা করব যে যাদের চাকরি চলে গেল, যারা যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছিলেন, তারা নিশ্চয়ই তাদের যোগ্যতা অনুযায়ী আবার চাকরি ফিরে পাবে। তাদের সে সুযোগ থাকছে, আবার পরীক্ষা হবে, হয়তো তারা সেই পাস করে আবার এই স্কুলে ফিরে আসবেন, অথবা তারা অন্য কোনো চাকরির জন্য চেষ্টা করবেন, কিছু একটা করবেনই, জীবনটা থেমে থাকবে না। কিন্তু যেটা সবচাইতে বড় বিষয় সেটা হলো এই যারা শিক্ষক, যারা একটা আত্মমর্যাদার সঙ্গে শিক্ষকতা করতেন, যারা তাদের গ্রামে বা যাদের বাড়িতে বা যাদের কাছে ছিলেন, যারা ইউনিভার্সিটির টপার ছিলেন, যারা খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন, তারা কিন্তু তাদের সম্মানটা হারিয়ে ফেললেন। তাদের কিন্তু এখন বলা হবে যে সুপ্রিম কোর্টের রায়ে এদের চাকরি চলে গেছে, কারণ তারা যেভাবে চাকরি পেয়েছিল সেটা ঠিক বলে প্রমাণিত হয়নি এবং এদের চাকরি চলে গেছে। খুব বেশি এই নিয়ে কেউ চিন্তা ভাবনাও করবে না, খালি বলে দেওয়া হবে যে 2016 পাশ করে চাকরি পেয়েছিল যারা, তাদের চাকরিটা চলে গেছে। বিনা দোষে হাজার হাজার মানুষ তাদের জীবিকা হারালেন। অসম্ভব পরিশ্রম করে যারা নিজেদেরকে তৈরি করেছিলেন, তারা তাদের চাকরিটা হারালেন। এবং দুঃখের বিষয় হচ্ছে যে যাদের জন্য তাদের এই চাকরিটা গেল, তারা কিন্তু অনেকেই শাস্তি পাবেন না, তারা কিন্তু অনেকেই বেঁচে যাবেন। হয়তো কারুর মর্যাদা আরও বেড়ে যাবে, হয়তো আরও সম্মানীয় পোস্টে তারা চলে যাবেন। কিন্তু এই সব যোগ্যতার নিরিখে যারা চাকরি পেয়েছিলেন শিক্ষকতার বা অশিক্ষক কর্মী হিসেবে, এদের সম্মানটা আর ফিরে আসবে না। আর যখন ফিরে আসবে তখন আর তাদের কথা কেউ মনেও রাখবে না। এত কথা বলার কারণটা কি জানেন? আমার এক পরিচিত ব্যক্তি আছে, বেশ কিছুদিন ধরে তিনি ভীষণ উদ্বিগ্ন ছিলেন। কারণ হচ্ছে তার ছেলে পড়াশোনায় খুবই ভালো ছিল এবং সে ছত্তিশগড়ের একটি কলেজে শিক্ষকতাও করত। সেই 2016 সালের পরীক্ষায় পাশও করলো এবং ছেলেটি বলেছিল যে আমি যে কলেজে পড়াচ্ছি সেখান থেকে আমি স্কুল মাস্টারিতে কেন আসবো? ওই আমাদের ভারতবর্ষে যেটা সব বাবা মাই বলে, এটা সরকারি চাকরি, এটা যাবে না। তোর ওই কলেজের চাকরি তো যে কোনো দিন চলে যেতে পারে, তোকে ছাড়িয়েও দিতে পারে, কিন্তু এটা সরকারি। তুই পরীক্ষা দিয়ে পাস করেছিস, স্টেট পাস করেছিস, সমস্ত ধাপে ধাপে তুই পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা দিয়ে করেছিস, তুই তাই চাকরিটা পেয়েছিস। এই চাকরি তো সরকারি চাকরি, কিছুতেই যাবে না, তুই এই চাকরিটা কর। তাকে ছাড়িয়ে নিয়ে আসলেন এবং স্কুল চাকরিতে তাকে জয়েন করালেন। ভদ্রলোক খুব বিপদে পড়ে গেছে। তার সঙ্গে এই সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পরে আমার কথা হচ্ছিল। তিনি বলেন যে জানেন, আমি আমার ছেলের সঙ্গে কথা বলার সাহস করতে পারছি না। আমার এখন উচিত ছেলের পাশে দাঁড়িয়ে কথা বলা, কিন্তু আমি সে যোগ্যতাটাই হারিয়েছি। আমার কথা শুনে সে যে তার চাকরিটা ছেড়ে দিয়ে এখানে এসে করলো এবং এটা চলে গেল এবং আমি তাকে যা যা বলেছিলাম তার সব উল্টো হয়ে গেল, আমি আমার ছেলের কাছে যেতেই পারছি না। খুব ভয়ঙ্কর কথা। আমি 4 এপ্রিলের বিভিন্ন সংবাদপত্র অনুযায়ী বিভিন্ন যারা চাকরি থেকে যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, এই 26,000 মানুষ, প্রায় 26,000, তাদের বিভিন্ন রকম যে প্রতিক্রিয়া সেগুলো পড়ছিলাম, ভীষণভাবে নাড়া দিল। আমি যেমন সেই ভদ্রলোককে কিছু বলতে পারিনি যে তার ছেলেকে তার কি বলা উচিত, তেমনি এই ছেলেগুলোকে কিভাবে, এই যে সমস্ত মানুষদের আমি কিভাবে সান্ত্বনা দিতে হয়, যদি আমাকে বলা হয় যে এদেরকে মোটিভেট করার জন্য, এদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমি তাদের এইটুকুই বলতে পারি যে রাস্তা দিয়ে চলতে চলতে কখনো কারোর উপর বজ্রপাত হয়ে যায়, তো তার জন্য মানুষ রাস্তায় চলা বন্ধ করে না। আপনাদের উপর বজ্রপাত হয়েছে, কিন্তু মনে রাখবেন যে বজ্রপাতের পরেও মানুষ আবার ঘুরে দাঁড়ায়, মানুষ এগিয়ে যায়। তাই সমাজের সেই সমস্ত ব্যক্তি যাদের অন্যায়ের ফল আপনি ভুগছেন, তাদের বিরুদ্ধে লড়াই করুন, কিন্তু সবার আগে লড়াইটা শুরু করতে হবে আপনাকে আপনার পরিবারের সঙ্গে। সে লড়াইটা হচ্ছে
যে আপনার পরিবারের লোকজন কিন্তু আপনার চেয়েও বেশি ভেঙে পড়েছে, তাদেরকে আশার আলো কিন্তু আপনাকেই দেখাতে হবে। খুব কঠিন কাজ, এগুলো বলা খুব সহজ, কিন্তু এগুলো করা ভীষণ কঠিন, কিন্তু কোনো উপায় নেই, এগুলো করতেই হবে। এগুলো যদি আমরা করতে না পারি, যদি আমরা হেরে যাওয়া মানুষ পালাতে শুরু করি, তাহলে কোথায় পালাবো? কাকে ছেড়ে পালাবো? কোনো রাস্তা নেই, পালানোর রাস্তা নেই। এগিয়ে যাওয়ার রাস্তা আছে, সামনে যাওয়ার রাস্তা আছে, পিছনে যাওয়ার কোনো রাস্তা নেই। জীবনটা সবসময় সামনের দিকে যেতে হবে। আপনাকেই আবার উঠে দাঁড়াতে হবে এবং আপনাকেই আবার যুদ্ধক্ষেত্রে নামতে হবে। হ্যাঁ, আমি স্বীকার করছি যে আপনি যুদ্ধে জিতে সরকারি চাকরি পেয়েছিলেন। আমাদের দেশে একটা সরকারি চাকরি বা একটা এসএসসি পাস করে একটা স্কুল টিচার হওয়া মানে একটা যুদ্ধ জিতে এসছেন। আপনি অনেকগুলো যুদ্ধ জিতেছেন। আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সমস্ত জায়গায় আপনার একাডেমিক কেরিয়ার ঠিকঠাক রেখেছেন। তারপরে আপনি পরীক্ষা দিয়ে পাস করে আপনি স্কুল মাস্টার হয়েছেন। কিন্তু কিছু মানুষের চক্রান্তে, কিছু মানুষের অত্যন্ত লোভের জন্যে আপনি আজকে আপনার জীবিকাচ্যুত হয়েছেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে একটা দরজা যদি বন্ধ হয়, তাহলে ঈশ্বর সবসময় আরো অনেক দরজা খুলে দেন। এটা প্রকৃতির নিয়ম। আপনি দেখবেন ভীষণ ঝড় জলের রাতের পরে যখন সকাল হয় না, কত সুন্দর সকাল, কত ভালো লাগে। তাই আপনার উপরে যে অন্যায় বা অবিচার হয়েছে সেটাই শেষ নয়, সুন্দর সকালটাও আসছে। এবং এটা প্রকৃতির নিয়ম যে ঠিক সকাল হওয়ার আগেই সবচাইতে গভীর অন্ধকার হয়। অন্ধকারটা সবচেয়ে গভীর যখন হয়, তখনই বোঝা যায় এবার সকাল হবে। তাই এই গভীর অন্ধকারটা কেটে গিয়ে আপনাদের জীবনে আবার নতুন সকাল আসুক। আর সেই সঙ্গে যাদের লোভ, যাদের ষড়যন্ত্র, যাদের জন্যে এই পুরো ব্যাপারটাই এরকম একটা রূপ নিল, তাদের যেন কেউ ক্ষমা না করে, তাদের প্রতি কোনো রকম সহানুভূতি যেন না থাকে, তাদের যেন উপযুক্ত শাস্তি হয়। এবং তাদের এই কিছু আর্থিক লাভের জন্য এতগুলো মেধাবী ছাত্র যারা যোগ্য শিক্ষক হয়ে উঠছিলেন, যারা গত 5 বছর ধরে বিভিন্ন বিদ্যালয়ে পড়াচ্ছিলেন, তাদের যে জীবিকাচ্যুতি ঘটলো, এটা তো প্রায় কয়েক হাজার মানুষের মৃত্যুর সমান। নিরপরাধ মানুষকে যেমন হত্যা করা এক অকল্পনীয় অপরাধ, অমার্জনীয় অপরাধ, তেমনি এই সমস্ত নিরপরাধ ব্যক্তিদের স্বপ্ন কেড়ে নেওয়া, তাদের জীবিকা কেড়ে নেওয়া, তাদের মান সম্মান, সামাজিক মর্যাদা, এগুলো ধুলোয় লুটিয়ে দেওয়া, এটা নরহত্যার মতনই এক ভীষণ পাপ। পাপীদের যেন উপযুক্ত শাস্তি হয়, আর যারা বিনা দোষে আজকে এত বড় একটা যাকে বলে সর্বনাশের মতো, বা একটা যাতে সর্বনাশ হয়ে গেল, যারা জীবিকাচ্যুত হলেন, তারা যেন হিম্মত না হারান, তারা যেন আবার লড়াই করেন। এবং আপনি যদি লড়াই করতে পারেন, আপনি আবার যাতে পরীক্ষা দিয়ে পাস করুন, তাই তার শুভকামনা রইল। আপনি অন্য জীবিকায় যান, যেখানেই যান, হেরে যাবেন না। এবং নিরপরাধ ব্যক্তি কখনোই হেরে যান না। এটা ঠিক যে হিন্দিতে যে কহাবত আছে না, যে দের আয়েগা লেকিন দুরুস্ত আয়েগা। আপনাদের জীবিকাচ্যুতি যেন সাময়িক হয়, আরো ভালো হোক আপনাদের, কিন্তু তার জন্য সবচাইতে আগে যেটা দরকার সেটা হচ্ছে আপনারা আবার লড়াই করুন। একদম পালাবার কথা মোটেই ভাববেন না, পালিয়ে কোথাও যাওয়া যায় না। এর চেয়ে বেশি কিছু বলার আজকে আমার নেই। এবং আপনাদেরকে খালি শুভকামনা দেওয়ার আছে যাতে আপনারা এই দিনগুলো পেরিয়ে যেতে পারেন। এবং সেই সঙ্গে আর একটা প্রার্থনা আছে, সেটা হচ্ছে যে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, কারোর সঙ্গেই যেন না ঘটে। জীবিকাচ্যুতি ঘটলে মানুষ অন্য জীবিকা খুঁজে পায়, কিন্তু সম্মান সেটা যদি চলে যায়, সেটা জীবিকাচ্যুতির চেয়েও অনেক বড় ব্যাপার হয়ে যায়। তাই এই ঘটনার পুনরাবৃত্তি যেন আমি আমার জীবদ্দশায় আর না দেখতে পাই। ভালো থাকবেন সবাই, নমস্কার।